আসসালামু আলাইকুম। এডুলেবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা এইচএসসি 23 ব্যাচের জন্য ভূগোল প্রথম পত্রের সবচেয়ে কার্যকরী সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা দেখাচ্ছি একজন শিক্ষার্থী কিভাবে সবচেয়ে কম পড়াশোনা করে সবচেয়ে ভালো ফলাফল করতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক। ভূগোল প্রথম পত্রে 7টি অধ্যায় রয়েছে। এর মধ্যে থেকে আমরা সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ইফেক্টিভ যে অধ্যায়গুলো প্রত্যেক বছর থেকে যেখান থেকে প্রশ্ন আসে সেরকম 4টা অধ্যায় নির্বাচন করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গঠন। এখানে এই অধ্যায় থেকে মূলত 3 সেট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা সেট 1, 2, 3 ভাবে এটা বর্ণনা করেছি। সেট 1 সেটা হচ্ছে অশ্বমণ্ডল এবং পৃথিবীর অভ্যন্তরীণ স্তরসমূহের বিস্তারিত বর্ণনা। এখানে ক এবং খ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্তরসমূহ এ সম্পর্কে সংক্ষিপ্ত যে বর্ণনা সেটা চাইবে, এবং গ এবং ঘ নম্বরের জন্য রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরসমূহের বিস্তারিত বর্ণনা, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে চিত্র দেয়া থাকে, আর তারপর এরা বর্ণনা করতে বলে এই স্তর অথবা এই স্তর। এখানে একটা ট্রিক্স বলি, যার মাধ্যমে একজন শিক্ষার্থী এই সেটে 10-এ 10 মার্ক ইনশিওর করতে পারে। সেটা হচ্ছে গ নম্বরে প্রথমে একজন শিক্ষার্থী সাধারণ কিছু লিখবে, তারপরে এই যে স্তরসমূহ বর্ণনা করতে বলেছে সেই স্তরের চিত্র আঁকবে, এই স্তর চিত্র এঁকে নিচে আবার এই সম্পর্কে বিস্তারিত লিখবে। এভাবে যদি একজন শিক্ষার্থী এটা লিখে, তাহলে যে খাতা লিখবে তার এই শিক্ষার্থী সম্পর্কে একটা পজিটিভ ধারণা চলে আসে, এবং এর মাধ্যমে একজন শিক্ষার্থী 10-এ 10 মার্ক ইনশিওর করতে পারে। এরপরে আসি আমরা সেট নম্বর 2, পৃথিবীর ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি। এখানে মূলত জানতে চায় যে একটা পর্বতের ছবি দেওয়া থাকবে, তারপরে এটা জানতে চাইবে যে এটা আসলে কোন ধরনের পর্বত, তারপরে জানতে চাইবে এই পর্বতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এভাবেই এই একটা সেট থাকতে পারে। আর এইভাবে একটা সেট 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 3, বাংলাদেশে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এরা থেকে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডেই এক সেট করে প্রশ্ন আসেই, এবং এটা নিশ্চিতভাবে আসে। এইখানে অনেক ভালো মার্কস পাওয়ার একটা ট্রিক্স হচ্ছে ক এবং খ নম্বরের জন্য কিন্তু টোটাল অধ্যায়টা পড়তে হবে। যেমন পৃথিবীর গঠন, এই অধ্যায়ের মধ্যে যা কিছু আছে বিস্তারিত, এই ক খ নম্বরের জন্য টোটাল অধ্যায়টাই পড়তে হবে। এবং এই অধ্যায়েও 10 মার্কস ইনশিওর করার একটা ট্রিক্স হচ্ছে এরা জানতে চাইবে গ এবং ঘ নম্বরে ভাওয়াল গড় কিংবা মধুপুরের গড় এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। এইখানে বাংলাদেশের মানচিত্র আঁকতে হবে, সবচেয়ে কম সময়ে যত ভালো আঁকা যায় সেভাবে এটা এঁকে নেবে। এরপর এরা জানতে চাইবে যে ভাওয়াল গড় কিংবা মধুপুরের গড় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। তখন তোমরা উপরে এই আনুষঙ্গিক বিষয়গুলো লিখে তারপরে এটা কোন জায়গায় অবস্থিত সেটা মানচিত্রে চিহ্নিত করে দিতে হবে। আবার যদি চাই যে বাংলাদেশের পর্বত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, তাহলে কিন্তু তোমার এই জায়গা এবং এই জায়গা এই সম্পর্কে বিস্তারিত এই সম্পর্কে বাংলাদেশের মানচিত্র এঁকে এখানে চিহ্নিত করে দিতে হবে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী, এর মাধ্যমে কিন্তু একজন টিচার তোমার সম্পর্কে খুবই পজিটিভ আইডিয়া নেবে, এবং এর মাধ্যমে তুমি ওই সেটে 10-এ 10 মার্ক সহজে ইনশিওর করতে পারবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, ভূমিরূপ পরিবর্তন। এখানে মূলত যেটা থাকে প্রত্যেক বছর সেটা হচ্ছে উদ্দীপকে একটা ঘটনা বর্ণনা করা থাকে। প্রশ্নে যেটা থাকে সেটা হচ্ছে পৃথিবীর আকস্মিক পরিবর্তন শনাক্তকরণ, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে এটা কোন প্রকৃতির, এটা কি পাত সঞ্চালন নাকি ভূমিকম্প নাকি অগ্ন্যুৎপাত অথবা সুনামি, এটা বর্ণনা করতে বলবে। এবং ঘ নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে এর ফলাফল বর্ণনা, অর্থাৎ এটি কিভাবে ঘটে এবং এর পরবর্তীতে কোন কোন প্রভাব পৃথিবীর উপর পড়ে সেটা বর্ণনা করতে বলবে। আসি অষ্টম অধ্যায়, যেটা আসার সম্ভাবনা লিখে নাও 100%। এটা থেকে প্রতি বছর প্রত্যেক বোর্ডে একাধিক সেট 100% আসে। আর এই অধ্যায়টা শিক্ষার্থীর একটা জিনিস সেটা হচ্ছে এই সমুদ্র স্রোত, এর জন্য এই অধ্যায়টা এরা পড়তে চায় না, ভয় পায়। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই অধ্যায়টা সবচেয়ে সহজ এবং নিশ্চিতভাবে এটা পরীক্ষায় এসে থাকে, এবং এতে মার্কস ইনশিওর করা সবচেয়ে সহজ। চলুন দেখে নেওয়া যাক। এটা থেকে 3টা সেট আসার সম্ভাবনা রয়েছে।
সেট 1 সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এটা একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। এখানে মূলত কয়েক প্রকার স্রোত রয়েছে, যেটা আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এখানে একটা স্রোত এইভাবে এভাবে এভাবে কয়েকটা স্রোত রয়েছে, যেখানে শীতল স্রোত এবং উষ্ণ স্রোত। এখানে যেটা চাই সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এটা কয়েকটা আছে শীতল স্রোত এবং কয়েকটা আছে উষ্ণ স্রোত। এখানে যারা যেটা চাইবে সেটা হচ্ছে একটা স্রোতের উল্লেখ থাকবে। এই স্রোতের উল্লেখ থাকবে যেখানে, যেমন এটা হচ্ছে নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে গিনি উপসাগরীয় স্রোত, আর এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। এখানে একটা ফকল্যান্ড স্রোত আছে। আর এভাবে কয়েকটা স্রোতের বর্ণনা দেওয়া থাকবে, যার মাধ্যমে বুঝে নিতে হবে যে এটা মূলত কোন সেটা, মানে কোন স্রোতের কথা বলছে। এই স্রোতটা যদি কেউ চিহ্নিত করতে পারে, তাইলেই এই সেটের অ্যান্সার করা খুবই সহজ। আর এই সেটে 10 মার্কস পাওয়ার একটা ট্রিক্স হচ্ছে, এই যে প্রথমে প্রত্যেক সেটের মতোই প্রথমে আনুষঙ্গিক বিষয়গুলো লিখতে হবে, তারপরে খুবই সংক্ষেপে শুধুমাত্র যেই স্রোতটা চেয়েছে সেই স্রোতটা আঁকতে হবে। যেমন এই সব স্রোতে কিন্তু চাইবে না, যেমন যদি ফকল্যান্ড স্রোত সম্পর্কে জানতে চায়, শুধুমাত্র এই যে এইটুক এঁকে দিলেই হবে, এই স্রোতটুকু এঁকে দিলেই হবে। তাহলেই কিন্তু একজন টিচার বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন খুবই হাই রয়েছে। ভারত মহাসাগরীয় স্রোত। ভারত মহাসাগরীয় স্রোত এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত থেকেও খুবই সোজা। এটা আমরা একটু দেখি। এইখানে মূলত শীতকালে এইভাবে যায় আর গ্রীষ্মকালে এইভাবে। মূলত এইখানে চিহ্নিত করতে হবে যে কোন স্রোতটার কথা বলেছে, এবং এই স্রোতটা উষ্ণ স্রোত নাকি শীতল স্রোত, এবং এর ফলাফল কি। আমরা জানি যে এর ফলে ইংল্যান্ড, নরওয়ে সহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যা ওই দেশের কৃষির জন্য অনেক সহায়ক। এটাই মূলত এর ফলাফল বা প্রভাব। এছাড়াও বিভিন্ন প্রভাব রয়েছে, যেমন এখানে অনেক মৎস্য পাওয়া যায়। আবার এই এই অঞ্চল থেকে এই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য কিন্তু এই স্রোতগুলো ব্যবহৃত হয়। এবার আসি জোয়ার ভাটার কারণ এবং ধরন ও এর ফলাফল। আচ্ছা, এটা থেকে প্রতি বছরই যেভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে এক ধরনের চিত্র দেয়া থাকে এবং বলা হয় যে এই জোয়ার ভাটা কোন ধরনের জোয়ার ভাটা এবং এর কারণ কি, এটা কি জন্য ঘটে থাকে এবং এর ফলাফল কি। আর সব শেষে রয়েছে চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এই অধ্যায়টা একজন শিক্ষার্থী চাইলে পড়তেও পারে, আবার না পারে। আচ্ছা, এখানে যেভাবে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্য ও বায়ু দূষণের কারণ ও এর প্রভাব। মূলত এখানে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস, এর বৈশিষ্ট্যগুলো কি কি, কোন স্তর কি কাজ করে, সেগুলো এসে থাকে। এবং ঘ নম্বরে যেটা এসে থাকে সেটা হচ্ছে বায়ু দূষণের কারণ এর প্রভাব, যেটা মূলত প্রকৃতির উপর এর কারণ ও প্রভাব, সেটি মূলত এই ঘ নম্বরে ব্যাখ্যা করতে বলে। একজন শিক্ষার্থী শুধুমাত্র এই সাজেশনের উপর ভিত্তি করে ভূগোল প্রথম পত্রে A+ কনফার্ম করতে পারে। আর কোনো ছাত্র যদি পাশ করার উদ্দেশ্যে পড়ে, তাদের জন্য বলি, তাদের জন্য জাস্ট 2টা অধ্যায় এনাফ, আর পড়া লাগবে না। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, আর অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। এটা প্রতি বছরই এসে থাকে এটা, এবং অনেক সহজ একটা কনসেপ্ট। একজন শিক্ষার্থী যদি এটাও পড়ে, তাও কিন্তু সে খুব সহজেই 10 মার্ক ইনশিওর করতে পারবে। আর ভূগোলে চিত্র যদি কেউ সম্ভব হয়, তবে কম সময়ে চিত্র এঁকে দিবে। আর এই চিত্রগুলো কিন্তু তোমার ভালো মার্কস পাওয়ার জন্য, বেশি মার্কস পাওয়ার জন্য অনেক ইফেক্টিভ হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।